আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায়? দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে, তাদের প্রার্থী দিতে পারে। কি বলেন, পারে না? এখন এই বি টিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার, তারা যখন সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। আমার যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এনসিপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে এখন বাংলাদেশে, তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত মুভ করি। তার আগে আপনাদের প্রতি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায়? দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তার মধ্যে যেগুলো মিথ্যে কিংবা সাজানো মামলা হয়েছে সেগুলোকে খতিয়ে দেখার বিষয় নিয়েছে কঠোর পদক্ষেপ। সম্প্রতি এ নিয়ে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, আগে মিথ্যা মামলা হতো, এখনো হচ্ছে, তাহলে আওয়ামী লীগের দোষ কোথায়? যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমাকে বলুন। আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায়? এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময় দেশে যে সকল অরাজকতা হতো সেগুলো এখনো যদি হয়, তাহলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং বর্তমানের মধ্যে পার্থক্য কোথায়? তিনি বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে একজন ব্যক্তি অপরাধী হতে পারে না। আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাকে জ্বালিয়ে দিতে হবে, এটা যৌক্তিক নয়। যে অপরাধী তার বিচার হোক। আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারোর অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক। এইটা আমি চাই না। আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক, কিন্তু যে অন্যায় করে না, সে যে দলের হোক না কেন, সে আমার শত্রু হোক না কেন, তার বিচার করা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই, প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখন জুলুম করতেছি, হাজারো মামলা হচ্ছে, নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাই সে আওয়ামী লীগ করুক, সে নিরাপরাধ, সে ভালো, তার নামে মামলা দেবো কেন? তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার নামে তো মামলা দিবে। এই সংস্কৃতি চলবে কেন? আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে, কেউ কাউকে বলবে না। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, যখন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নিজের পরিবারের নিরাপত্তা আইন করেছিলেন, সেদিনই দেশের মানুষ অনিরাপদ হয়ে গেছে। কারণ দেশের মানুষের উপর জুলুম করতেই হাসিনা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইন তৈরি করেছেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ এমন হোক যেখানে মন্ত্রী কিংবা সরকার প্রধানের জন্য আলাদা কোনো নিরাপত্তা থাকবে না। নিরাপদ না। যদি তারা নির্বোধ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না। যেহেতু তারা জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে। এই সেফটি আইনটি আর দেখতে চাই না। আমরা চাই না কোনো মন্ত্রী যাবে, কোনো প্রাইম মিনিস্টার যাবে, তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না। স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে, সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে, তাদের প্রার্থী দিতে পারে। কি বলেন, পারে না? এখন এই বি টিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার, তারা যখন ইলেকশনে আসবে, দেখবেন ইলেকশনের যত আলাপ আছে সেখানে আওয়ামী লীগের আলাপ নাই, আওয়ামী লীগের যে লেসপেন্সাররা আছে তাদের আলাপ নাই। এই যে 20 or 10 or 15 যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশনে ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ? আমরা তো জানি না। এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে, যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের। শেখ হাসিনা কি করতে পারে
এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি। আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে, তওবাতিল্লাহ করে আবার মক্কা মদিনার পট্টি লাগাইয়া তসবিহ হাতে নিয়ে আবার ভদ্র হয়ে যাবে, এটা নিশ্চয়ই আপনার কেউ, আমি যদি এরকম বলি, কেউ বিশ্বাস করবেন না। তাহলে আওয়ামী লীগ নেক্সট ইলেকশনে তার পদক্ষেপ কি হবে, এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে, যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। বিএনপিকে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে, জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে, এনসিপিকে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে। কিন্তু নেক্সট ইলেকশনের নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটার দিকে একটু মনোযোগ দেন। আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে, ওয়েল অ্যান্ড গুড, এটাই তো করার কথা তাদের। তারা যে সরকারকেই মানে না, এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে, এটা কি কল্পনা করা যায়? কিন্তু এটা তো আওয়ামী লীগ করবে না। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে, তাদের প্রার্থী দিতে পারে। কি বলেন, পারে না? এখনো তো তাদের মনা, তাদের প্রতি ভালোবাসার সমৃদ্ধ দল আছে কিছু। আপনি তো গণতান্ত্রিক চেতনায় ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন না। এখন এই বি টিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার, তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশনে আসবে, কোথাও বিএনপির, কোথাও এনসিপির, কোথাও জামাতের, আমাদের দলের কথা বাদ দিলাম, তাহলে কি হবে? সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। একটা ছোট্ট ঘটনা দেখেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্রদলের কমিটিতে যখন একটা ছাত্রলীগের কোন উপসম্পাদকের নাম যোগ হয়, সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না? মিডিয়ায় আলোচনা হয় না? তাইলে আওয়ামী লীগের লেসপেন্সাররা যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে, সেখানে কি উত্তেজনা, কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন? কি কাদা ছোড়াছড়ি হতে পারে, কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে? সেই উত্তেজনা ম্যানেজ করার ক্ষমতা কি এই আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম মাদ্দাজিল্লাহুল আলীর আছে? আমি তো দেখি না আছে বলে। এনিওয়ে, আমি যেটা বলতে চাই, এবং লম্বা কথা না বলে সুপারিশ হিসাবে আমি বেশ কয়েক জায়গায় বলেছি, অনেকে কথাকে পাত্তা দিচ্ছেন না। আমার অনুরোধ হচ্ছে, আমরা যেহেতু একটা 15-16 বছরের সংগ্রাম এবং একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এনেছি, আপনারা ইলেকশনটাও সেই ঐক্যের মধ্য দিয়ে করেন, আমাদেরকে বাদ দেন। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণতন্ত্র মঞ্চ, বড় বড় যারা মানে আছেন, ঠিক আছে, এই গণ অভ্যুত্থানের শক্তি 2018-তে একটা ব্রড বেজ ইউনিটি হয়েছিল, ভালো করে খেয়াল করে দেখেন। ডক্টর কামাল ওয়াজ ইন দি সেন্টার পয়েন্ট, বিএনপি বিহাইন্ড দি টোটাল ইউনিটি। এক পাশে সে ইসলামিক দলগুলোকে রেখেছে, আরেক পাশে সে বামপন্থী দলগুলোকে রেখেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্রড বেজ ইউনিটি। কার বিরুদ্ধে? সরকার, আওয়ামী লীগ, ভারতীয় হেজিমনি, সবকিছুর বিরুদ্ধে। তারপরে তো আমরা জয়ী হতে পারি নাই, পেরেছি। তারপরে তো ইলেকশন পাই নাই, আমরা পেয়েছি, পাই নাই। তাহলে আপনাকে যদি বাংলাদেশের স্থিতিশীলতা, জুলাই অভ্যুত্থানের চেতনা, অঙ্গীকার রক্ষা করতে হয়, আপনারা এখানে যত মানে শিক্ষা, সংস্কৃতি, নানা মন্ত্রণালয়ের মানে স্বপ্ন দেখেছেন, সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী 5 বছরের রাজনৈতিক স্থিতিশীলতা। এবং কলকাতায় যে অফিস হয়েছে এবং কলকাতাকে কেন্দ্র করে ভারতীয় যে সাম্রাজ্যবাদ, যে ষড়যন্ত্র, সেটাকে যদি মোকাবেলা করতে হয়, আগামী 5 বছর একটা স্টেবল পার্লামেন্ট, ডেমোক্রেটিক প্র্যাকটিস দরকার। ওই রাজাকার আর চাঁদাবাজের ঝগড়াঝাটি বহুত করতে পারবেন পরে, সেটা আপনারা পার্লামেন্টে গিয়ে করেন। কে কত কমিশন নিচ্ছে, সুযোগ পাইলে সবাই আওয়ামী লীগের আপনারা পুনর্বাসন করেন, আমরা দেখে ফেলছি। সুযোগ পাইলে সবাই তদবির করেন, সুযোগ পাইলে সবাই মানে ট্রান্সফার ব্যবসা করেন। আসল জায়গা হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় যেই যাবেন সেই এটা করবেন। এই 1 বছর আমরা বুঝে ফেলছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে সমালোচনা করে কম রাখার জন্য। কম কম করেন ভাই, এই বাংলাদেশরা আর সেই মানে এটা কি বলে ফেলিওর স্টেটে আপনারা নেন না। তাহলে আমরা যদি সেরকম একটা ব্রড বেজ ইলেকশনের প্ল্যান করতে পারি, এরপরে আপনি আওয়ামী লেসপেন্সারদেরকে ইলেকশন করতে দেন, তারা আসুক।
এই জোটের সাথে সেই লেসপেন্সারদের সেই জোট হবে, তাহলে ইলেকশন নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। আমার যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন, উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তৃতীয় কথা হলো রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স এ রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি, সেইগুলি বেলা 5টার, উনি তো বেলা 2টার, ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5ই আগস্ট 2টা 30 বোধহয় সম্ভবত, পারহাপস একটু ভুল হতে পারে, সেইখানে মধ্যে ঘটনা। অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য না। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ, তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই, যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এই আমার বক্তব্য।